মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ শুনবেন সুশান্ত সাহার লেখা ভৌতিক গল্প অভিশপ্ত রাত। Mid-century audio station. 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 গল্প ও পরিচালনা সুশান্ত সাহা। টাইটেল মিউজিক ও মরূপ। অভিনয় করেছেন প্রদীপ, গৌতম শিকারী, রেবা, স্বর্ণালী মৈত্র, সায়নী, লাভলি মুখার্জি, রমেন ও ট্যাক্সিওয়ালা সুশান্ত। এটা আষাঢ় মাস। বিকেল থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। কলকাতা শহর জলে থই থই করছে। প্রদীপ হাওড়া স্টেশনে নেমে ঘণ্টাখানিক অপেক্ষা করে একটা ট্যাক্সি পায়। ট্যাক্সিওয়ালা প্রথমে আসতে রাজি হচ্ছিল না। তাকে ডবল ভাড়া দেবে শুনে অবশেষে রাজি হয়। নর্থ কলকাতার একটা এলাকায় এসেছে সে। দুধারে বড় বড় পুরনো বাড়ি, আর তার মাঝখানে রাস্তা জলে ডুবে রয়েছে। বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। প্রদীপের বাড়ি ভুবনেশ্বর। সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। এতদিন বাড়িতে থেকে বাড়ির খাবার খেয়ে অফিসে যাতায়াত করছিল। কোম্পানি তার পোস্টের উন্নতি করিয়ে তাকে এখন ট্রান্সফার করেছে কলকাতায়। তাই সে ওয়েবসাইট দেখে বাড়ির মালিকের সাথে ফোনে কথা বলে একটা বাড়ি ভাড়া ঠিক করেছে। বাড়িটা এখানে নর্থ কলকাতায়। এখান থেকে তার অফিস কাছে পড়বে। ট্যাক্সি জলের মধ্যে থেকে এগিয়ে চলেছে। রাস্তায় অনেক জল। যত এগোচ্ছে জল বাড়ছে। ট্যাক্সিওয়ালা বোঝে এরপর এগোলে তার গাড়ির সাইলেন্সার পাইপ ডুবে যাবে। তাই সে ট্যাক্সি থামিয়ে দেয়। বলে ওঠে, সরি স্যার, আর এগোতে পারবো না। যত এগোচ্ছি পানি বেড়ে যাচ্ছে। এরপরে গাড়ির সাইলেন্সারে পানি ঢুকে যাবে। ম্যাপে যা দেখছি তাতে একটু এগোলেই বাড়িটা পেয়ে যেতাম। আমার কিছু করার নেই স্যার, আপনাকে বাকিটা হেঁটে যেতে হবে। ঠিক আছে, এই নিন 1000 টাকা রাখুন। থ্যাংক ইউ স্যার। প্রদীপ ট্যাক্সিওয়ালাকে টাকা দিয়ে দরজা খুলে নেমে আসে। এই তো অনেক জোর। আমার মতো লম্বা লোকের হাঁটু প্রায় ডুবে যাচ্ছে। সেটাই তো বললাম, আমি এখানে কিছুক্ষণ ওয়েট করছি। যদি দেখছেন আগে যেতে অসুবিধে হচ্ছে ফিরে আসবেন। কোনো হোটেলে আপনাকে ছেড়ে দেবো। ঠিক আছে, দাঁড়ান মোবাইলটা আগে পকেটে ঢোকাই, নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। ম্যাপ ছাড়া বাড়ি চিনতে পারবেন? দেখে নিয়েছি, ওই আগে গিয়ে বাঁদিকের গলিতে বাড়িটা। নাম্বার মুখস্থ আছে, AY6। আচ্ছা, আপনার কাছে কোনো পলিথিন হবে? হ্যাঁ আছে, দাঁড়ান দিচ্ছি। ট্যাক্সিওয়ালা গাড়ির ড্যাশবক্স খুলে একটা কালো পলিথিনের ব্যাগ বার করে প্রদীপকে দেয়। হ্যাঁ এই নিন। প্রদীপ পলিথিন ব্যাগ নিয়ে পকেট থেকে মোবাইল বার করে। এরপর মোবাইলখানা ভালো করে জড়িয়ে আবার পকেটে ঢোকায়। ঠিক আছে, আমি এগোচ্ছি। এই দুর্যোগে এতটা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। প্রদীপ পিছনের সিটে একপাশে রাখা সুটকেস নামিয়ে মাথায় তুলে নেয়। এরপর ট্যাক্সির দরজা বন্ধ করে এগিয়ে আসতে শুরু করে। জলের মধ্যে হাঁটতে তার অসুবিধে হয়।
হাফ মিনিটের রাস্তা পৌঁছতে 3-4 মিনিট লেগে যায়। বাঁদিকেই একটা 6 ফিটের গলি। সেই গলিতে ঢোকার আগে ট্যাক্সির দিকে তাকায়। ট্যাক্সিটা তখনও দাঁড়িয়ে। প্রদীপ হাত দিয়ে ইশারা করে ট্যাক্সিওয়ালাকে চলে যেতে বলে। ট্যাক্সিওয়ালা জানালার বাইরে হাত বার করে বোঝায় ঠিক আছে। প্রদীপ এগিয়ে যায় গলির দিকে। গলিতে ঢুকে গলির দুপাশের পুরনো 2তলা 3তলার বাড়িগুলোর দিকে তাকিয়ে নম্বর মেলাতে শুরু করে। 3টে বাড়ির পরে ডান দিকের একটি বাড়ির সাথে তার নাম্বার মিলে যায়। প্রদীপ এগিয়ে যায় বাড়িটার দিকে। বাড়ির দরজার সামনে সিঁড়িগুলো জলে ডুবে আছে। সে সাবধানে সিঁড়ি থেকে ওঠে। দরজার পাশে কলিং বেলের সুইচ মারে, কিন্তু বেলের কোনো শব্দ পায় না। সে বোঝে কারেন্ট অফ, তাই সে দরজা নক করে। অনেকবার নক করার পরেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ পায় না। প্রদীপ বাধ্য হয়ে দরজায় ধাক্কা মারে। সাথে সাথে দরজার পাল্লা দুটো শব্দ করে ঘরের দিকে খুলে যায়। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, কিছুই ঠাউর করা যাচ্ছে না। সে বাড়িওয়ালার নাম ধরে ডাকে। রমেনবাবু, রমেনবাবু, আপনি শুনতে পাচ্ছেন? আমি প্রদীপ, আপনার নতুন ভাড়াটে। আপনি বাড়িতে আছেন? কিছুক্ষণ উত্তরের অপেক্ষায় রইল, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। প্রদীপ ধীর পায়ে ঘরের ভিতর ঢুকে আসে। সুটকেসটা নিচে রেখে পকেট থেকে পলিথিন প্যাকেট জড়ানো মোবাইল বার করে। এরপর পলিথিন খুলে বাড়িওয়ালাকে ফোন লাগায়। The you are calling is temporarily out of service. Please try later. প্রদীপ কান থেকে ফোন নামায়। এরপর চুপ করে দাঁড়িয়ে কিছু চিন্তা করে। তারপর মোবাইলের টর্চ জ্বালিয়ে অন্ধকার ঘরের চারদিকটা দেখার চেষ্টা করে। পুরনো দিনের বাড়ি, তাই ঘরের উচ্চতা অনেকটা উঁচু। ঘরটাও অনেক বড়। দুদিকের দেয়ালের ছাদ অবধি বুক সেলফ রাখা। তাতে সাজানো আছে অনেক রকমের বই। বুক সেলফের সামনে রাখা বড় কাঠের টেবিল, তার উপর কিছু কাগজপত্র ও ফাইল। পেন স্ট্যান্ডে রাখা দামি কয়েকটা পেন। টেবিলের দুপাশে কাঠের চেয়ার রাখা, একদিকে একটা, অপরদিকে 3টে। পিছনের দেয়ালের এক পাশে একটা বন্ধ দরজা। সম্ভবত ওটা ভিতর ঘরগুলো যাওয়ার জন্য। ডান দিকের দেয়ালের মাঝামাঝি একটা খোলা দরজা রয়েছে। প্রদীপ আলো ফেলে সেদিকটায় এগিয়ে যেতে শুরু করে। দেখে ওটা সিঁড়ির ঘর। সেখান থেকে একটা সিঁড়ি 2তলার দিকে উঠে গেছে। প্রদীপ ওপরতলার দিকে মুখ তুলে বাড়িওয়ালাকে ডাকে। রমেনবাবু, রমেনবাবু, আপনি শুনতে পাচ্ছেন? আমি প্রদীপ, আপনার নতুন ভাড়াটে। আপনি বাড়িতে আছেন? এই সময় দোতলা থেকে শোনা যায় নূপুরের আওয়াজ। কেউ যেন হেঁটে এসে ওপরতলার সিঁড়ির সামনে এসে দাঁড়ালো। হ্যালো, নমস্কার, রমেনবাবু আছেন? কারো কোনো উত্তর পাওয়া যায় না। প্রদীপ ওপরের সিঁড়ির দিকে আলো ফেলে দাঁড়িয়ে আবার জিজ্ঞাসা করে, রমেনবাবু আছেন? হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? রমেনবাবু আছেন? এই সময় পিছন ঘর থেকে, মানে যেই ঘর থেকে প্রদীপ এসে এখানে দাঁড়িয়েছিল, সেখান থেকে একটি পুরুষ কণ্ঠ ভেসে আসে। প্রদীপবাবু, আমি এখানে। আচমকা গলা শুনে প্রদীপ চমকে ওঠে। পিছনে ঘুরে মোবাইলের আলো ফেলেই দেখে একজন মাঝারি গঠনের লোক
তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পরনে সে সাদা ধুতি পাঞ্জাবি, মাথায় কাঁচা পাকা চুল। আপনি রমেনবাবু? হ্যাঁ, আসুন। প্রদীপ এগিয়ে যায়। রমেনবাবু টেবিলের ড্রয়ার থেকে মোটা একটা মোমবাতি এবং দেশলাই বার করে। এরপর সেটা জ্বালিয়ে টেবিলের এক পাশে রাখা ক্যান্ডেল স্ট্যান্ডে রাখে। বসুন। প্রদীপ সামনের একটা চেয়ার টেনে বসে। এরপর বলে, যদি আমার ঘরটা দেখিয়ে দিতেন, পোশাকটা পাল্টে নিতাম। ও হ্যাঁ, আপনার জামা প্যান্ট পুরোটাই তো ভিজে আছে। আপনি একটা কাজ করুন, ড্রেসটা এই ঘরে পাল্টে ফেলুন। আমি ততক্ষণ আপনার জন্য একটু চায়ের ব্যবস্থা করি। রমেনবাবু উঠে পিছনের দরজা খুলে ভিতরে ঢুকে দরজাখানা আবার আবজে রেখে চলে যায়। প্রদীপ মোবাইলের টর্চ অফ করে। তারপর চেয়ার ছেড়ে উঠে সুটকেস তুলে নিয়ে এসে চেয়ারে তোলে। এরপর সুটকেস খুলে একটা টাওয়াল ও শার্ট প্যান্ট বার করে নেয়। এরপর টাওয়াল জড়িয়ে প্যান্ট চেঞ্জ করে শার্ট বদলে ফেলে। তখনই দরজা খুলে চা নিয়ে এসে হাজির হয় রমেনবাবু। এই নিন। প্রদীপ এগিয়ে গিয়ে প্লেট সহ চায়ের কাপ নেয়। বর্ষায় বেরোতে পারিনি, তাই বিস্কুট দিতে পারলাম না। আপনার নিশ্চয়ই ডিনার হয়ে গেছে। আমাদের সেভাবে ডিনার হয় না, সব সময় মুখ চলতেই থাকে। আপনার বুঝি খিদে পেয়েছে? দুপুরের পরে কিছু পেটে পড়েন। বুঝেছি, আপনি চা খান, আমি দেখছি। রমেনবাবু আবার ভিতরের ঘরে চলে যায়। এবারে দরজাটা আর বন্ধ করে না। প্রদীপ চেয়ার টেনে বসতে যায়। তখনই তার মনে হয় চেয়ারের পাশে কোনো মহিলা ঘোমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে। প্রদীপ চমকে ওঠে, কিন্তু পরক্ষণে সে কাউকে আর দেখতে পায় না। প্রদীপের কেমন যেন ভয় ভয় লাগে। সে আস্তে করে চেয়ারে বসে। তার হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করে। অবশ্য এই বাড়িতে ঢোকার পরেই তার ঠান্ডা লাগতে শুরু করেছিল। এখন ঠান্ডাটা যেন আরও বেড়ে গেল। প্রদীপ দু হাতে গরম চায়ের কাপখানা চেপে ধরে চুমুক মারতেই মুখ থেকে ফেলে দেয়। তার মনে হয় চায়ের বদলে সে যেন গরম রক্তে চুমুক দিল। এই সময় কেউ বলে ওঠে, খুব বাজে খেতে, তাই না? অদৃশ্য মহিলার গলা শুনে প্রদীপ কাপটা টেবিলের ওপর রেখে দিয়ে উঠে দাঁড়ায়। এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞাসা করে, কে কে আপনি? আপনাকে আপনাকে দেখতে পাচ্ছি না কেন? ভয় পেও না বাবা, আমি রেবা দেবী, রমেনের বউ। কিন্তু কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি। প্রদীপ পেছনে ঘোরে। দেখে একজন মহিলা মাথার উপর ঘোমটা টেনে দাঁড়িয়ে। আপনি কখন এলেন? মানে কোত্থেকে এলেন? কেন? ওই ওপরের সিঁড়ি থেকে নেমে এই দরজা দিয়ে এসে ঢুকলাম। এই ঘরটা এত ঠান্ডা কেন? আপনি আসার পরে ঠান্ডাটা একটু বেড়ে গেল। আমার গায়ে না কিছু একটা জড়িয়ে নিতে হবে, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। প্রদীপ তার সুটকেসের দিকে এগিয়ে যায়। মহিলা বলে ওঠে, কিছু বার করতে হবে না, এক্ষুনি সয়ে যাবে। তুমি বসো বাবা। প্রদীপ থেমে যায়। সুটকেস না খুলে কেমন যেন বাধ্য ছেলের মতন চেয়ারে এসে বসে। রেবা এগিয়ে আসে। এরপর প্রদীপের মুখের দিকে তাকিয়ে ভালো করে দেখে। বাহ, তোমার গায়ের রঙটা তো বেশ প্রদীপের আলোর মতোই উজ্জ্বল লাগছে তোমাকে দেখতে। তোমার বাবা মা ভেবে চিন্তেই তোমার নাম প্রদীপ রেখেছে। আমার ঘরটা একটু দেখিয়ে দেবেন, আমার বিশ্রামের প্রয়োজন।
ঠিক আছে, চলো আমার সাথে, একটু বিশ্রাম করে নাও, বাকি কথা না হয় পরে হবে। হ্যাঁ, সেটাই ভালো। রমেনবাবু কথাটা ভিতরের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলে। প্রদীপ রমেনবাবুর দিকে ঘুরে তাকায়। রমেনবাবু বলে, আপনার জন্য খিচুড়ির ব্যবস্থা করেছি, আপনার অসুবিধে নেই তো? আমার কোনো অসুবিধা নেই, আমি খিচুড়ি ভালোবাসি। তাছাড়া আজকের ওয়েদার খিচুড়ি খাবার মতনই। চলো, তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। আচ্ছা বাবা, তোমাকে তুমি বলে ডাকছি বলে কিছু মনে করছো না তো? না না, আপনি আমার মায়ের বয়সী, আপনি আমাকে তুমি বলতেই পারেন। চলো, তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। প্রদীপ তার সুটকেস হাতে নিয়ে মোবাইলের আলো জ্বালিয়ে রেবাদেবীর সাথে সিঁড়ির দিকে এগিয়ে যায়। তখনই নূপুর পড়া কেউ ওপরতলার সিঁড়ির সামনে থেকে ছুটে পালায়। প্রদীপ সিঁড়িতে উঠতে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং রেবাদেবীকে জিজ্ঞেস করে, আপনাদের বাড়িতে আপনারা দুজন ছাড়া কি আর কেউ আছে? নূপুরের আওয়াজ শুনে বললে, ও আমার মেয়ে সায়নী। সায়নী ছুটে এসে নিজের ঘরে ঢোকে। সায়নী দেখতে খুবই সুন্দরী, গায়ের রং ফর্সা। তার চোখ, নাক, মুখ ও চেহারার গঠন দেখে যে কোনো পুরুষই প্রেমে পড়ে যাবে। সায়নী ঘরে এসে দাঁড়িয়ে আছে। সায়নী কিছু ভেবে লজ্জায় তার দু হাতের পাতা দিয়ে নিজের মুখ ঢাকে। এরপর আস্তে করে দুহাত সরিয়ে নিয়ে ধীর পায়ে আয়নার দিকে এগিয়ে যায়। ড্রেসিং টেবিলের ওপর জ্বলছে একটা মোমবাতি। পুরনো দরজা, তাই যখন পাল্লা দুটো ঘরের ভিতর খুলে আসে তখন এক অদ্ভুত আওয়াজ হয়। রেবাদেবী ঘরে এসে ঢুকে। পেছনে মোবাইলের আলো জ্বালিয়ে সুটকেস হাতে প্রদীপ। রেবাদেবী এইভাবে ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে যায় যেন সে আধো আলো ছায়াতে পুরোটাই স্পষ্ট দেখতে পারছে। সে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে মোমবাতি ও দেশলাই বার করে এবং মোমবাতি জ্বালিয়ে ড্রেসিং টেবিলের ওপর মোমবাতির স্ট্যান্ডে রাখে। এরপর প্রদীপের দিকে তাকিয়ে বলে, এসো, এটাই তোমার ঘর। প্রদীপ ততক্ষণে মোবাইলের আলো অফ করে দরজা থেকে ভেতরে ঢুকে এসেছে। তুমি বিশ্রাম করো, আমি তোমার খাবার ঘরে দিয়ে যাব। ওই টেবিলের ওপর জলের জাগ আর গ্লাস রাখা আছে, তুমি আসবে তাই আগে থেকেই জল ভরে রেডি রেখেছিলাম। কথা শেষ করে রেবাদেবী ঘর থেকে বেরিয়ে যায় এবং দরজার পাল্লা বাইরে থেকে টেনে আবজে রাখে। প্রদীপ তার হাতের সুটকেস টেবিলের উপর রাখে। এরপর জগ থেকে জল খেয়ে খাটে উঠে শরীর লম্বা করে। দুর্বল থাকার দরুন কিছুক্ষণের মধ্যে প্রদীপের চোখ বন্ধ হয়ে আসে। সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ তার মনে হয় সিলিং পাখাটা ঘুরছে। তার ঠান্ডা লাগতে শুরু করে। সে বিরক্ত হয়ে চোখ খোলে, পাখার দিকে তাকায়, দেখে পাখা বন্ধ। চোখ যায় তার ড্রেসিং টেবিলের দিকে, দেখে একজন মেয়ে ড্রেসিং টেবিলের টুলে বসে মোমবাতির আলোতে আয়নাতে নিজেকে দেখছে। মেয়েটির চুলগুলো খোপা করে বাঁধা, তাতে রজনীগন্ধা ফুলের মালা সুন্দর করে জড়ানো। কপালের মাঝখানে লাল কুমকুমের টিপ, কপালের দুপাশ থেকে গাল অবধি সাদা চন্দন দিয়ে সাজানো। সে যেন বিয়ের সাজে সেজে আছে।
কিন্তু তার চোখ দুটো লাল টুকটুকে, চোখের নিচে মোটা করে কাজল দেওয়া, ঠোঁট লাল হয়ে রয়েছে, যেন এইমাত্র কিছু রক্ত পান করে এসেছে। মেয়েটিকে দেখে প্রদীপ ভয়ে বিছানা ছেড়ে উঠে আসে, কিন্তু কোথায় মেয়ে? কেউ কোথাও নেই, শুধু মোটা মোমবাতিটা জ্বলছে। প্রদীপ অবাক হয়, তার বুক এক অজানা ভয়ে কাঁপতে থাকে। হঠাৎ এই সময় দরজার পাল্লাগুলো বিকট শব্দ করে ঘরের দিকে খুলে আসে। দরজার আওয়াজে প্রদীপ চমকে ওঠে, খাট থেকে নেমে আসে সে, তাকিয়ে থাকে দরজার দিকে। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার, দরজার বাইরে সে কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ পর অন্ধকার ভেদ করে দরজার সামনে এসে দাঁড়ায় রেবা দেবী। তার হাতে বড় একটি থালায় খিচুড়ি আর মাছ ভাজা। এরপরেই রেবা দেবীর পেছনে এসে দাঁড়ায় রমেনবাবু। দুজনে এবার ঘরে এসে ঢোকে। এই নাও বাবা, খেয়ে নাও। রেবা দেবীর ড্রেসিং টেবিলের উপরে ফাঁকা জায়গায় খিচুড়ির থালাটা রাখে। আপনার খাবার ব্যবস্থা করতে একটু দেরি হয়ে গেল, আসলে রাত এখন অনেক, তাই বেশি অসুবিধে হলো। নিন, খেয়ে নিন। প্রদীপ এগিয়ে যায় ড্রেসিং টেবিলের দিকে। খিচুড়ির থালা হাতে তুলতেই ঠান্ডা লাগে, সে সাথে সাথে থালা নামিয়ে রাখে। কি হলো? থালাটা বরফের মতো ঠান্ডা, মনে হচ্ছে এখনই ফ্রিজ থেকে বার করে আনা হয়েছে। এত রাতে আর উপায় কি? খেয়ে নিন, ঠান্ডা খিচুড়ি ভালোই লাগবে। না থাক, এখন আমার ঠিক খিদেটা নেই, খিদেটা নষ্ট হয়ে গেছে। এখন থাক, পরে খিদে পেলে আমি খেয়ে নেব। বেশ, তাই করুন। আমি বরঞ্চ একটা থালা নিয়ে এসে ঢেকে রাখি। রমেনবাবু ঘর থেকে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। খানিকের মধ্যে হাতে থালা নিয়ে এসে আবার হাজির। প্রদীপ অবাক, এ কী করে সম্ভব? এত তাড়াতাড়ি নিচে গিয়ে একটা থালা নিয়ে আসা ম্যাজিক ছাড়া অসম্ভব, তাও আবার এই অন্ধকারে। কথাটা যখন প্রদীপ ভাবছে, তখন রেবা দেবী প্রদীপকে জিজ্ঞাসা করে ওঠে, তোমার বাড়িতে কে কে আছে বাবা? আমি আর আমার বাবা মা। আপনার ভাই বোন নেই? না, আমি বাবা মায়ের একমাত্র সন্তান। খুব ভালো, এখন সবাই ছোট সংসারই পছন্দ করে। তা বাবা, তুমি বিয়ে করবে না? হ্যাঁ, দেখাশোনা চলছে। আমাদের মেয়ের সাথে তো তোমার আলাপ হয়নি। দাঁড়াও, ডাকছি। এই সময় পাশের ঘর থেকে নূপুরের আওয়াজ আসে। সেই শুনে প্রদীপ জিজ্ঞাসা করে, এত রাত্রে এই বাড়িতে কে নাচছে? আমাদের মেয়ে খুব সুন্দর নাচে। কিন্তু এত রাত্রে নাচছে কেন? এটাই ওর ব্যাড হ্যাবিট, যখন তখন নাচ প্র্যাকটিস শুরু করে। রেবা, তুমি কি ওকে ডেকে আনো, প্রদীপের সাথে আলাপ করিয়ে দাও, নূপুরটা যেন খুলে আসে। এত রাতে শব্দটা খুব জোরে শোনাচ্ছে। রেবা দেবী ঘর থেকে বেরিয়ে যায়। প্রদীপ রেবা দেবীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রমেন বলে, ওদিকে কি দেখছেন? আপনারা অন্ধকারের মধ্যে নর্মাল হাঁটাচলা করছেন কিভাবে? আমাদের অভ্যেস আছে। নূপুরের আওয়াজ থেমে যায়। প্রদীপের ঘুম পাচ্ছে। সে রমেনবাবুকে বলে, সকালে আলাপ করলে হতো না? আমার খুব ঘুম পাচ্ছে। কথায় আছে, শুভস্য শীঘ্রম। মানে আপনার কথাটা ঠিক বুঝলাম না। আমাদের মেয়েকে যদি আপনার ভালো লেগে যায়, তবে আমরা নিশ্চিন্ত হব। প্রদীপ কিছু বলতে যাচ্ছিল, এই সময় রেবা দেবী
সায়নীকে নিয়ে ঘরে এসে প্রবেশ করে। এই যে প্রদীপ, আমার মেয়ে সায়নী। নমস্কার। নমস্কার। সায়নীকে দেখে প্রদীপের ভালো লেগে যায়। আর লাগবে নাই বা কেন? সায়নীর মতো সুন্দরী মেয়েকে যে দেখবে তারই ভালো লাগবে। প্রদীপ মুগ্ধ হয়ে সায়নীকে দেখছিল। রমেনবাবু বলে ওঠে, আমার মনে হচ্ছে আমাদের মেয়েকে আপনার ভালো লেগেছে। প্রদীপ লজ্জা পায়। সে দৃষ্টি সরিয়ে নিজেকে সামনে নিয়ে সায়নীকে জিজ্ঞাসা করে, আপনি বুঝি নাচতে ভালোবাসেন? প্রচণ্ড। মা বলল তাই নুপুরখানা খুলে এলাম, না হলে আপনাকেও নাচ দেখাতে পারতাম। আমার মেয়েটা নাচের জন্যে পাগল, সব সময় নাচ আর নাচ। আমি নুপুরটা নিয়ে আসবো, তবে আপনাকে নাচ দেখাতে পারবো। এখন থাক, অন্য কোনো সময় দেখে নেব। হ্যাঁ মা, এখন থাক। ওনার সাথে বিয়ে হবার পর সব সময় তো নাচ দেখবে। বিয়ের কথা শুনে সায়নী খুব খুশি হয়। প্রদীপের দিকে এগিয়ে গিয়ে বলে, আপনি আমায় বিয়ে করবেন? না মানে, আপনার বাবা মা বলছে। আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে আপনাকে আমি সব খোলাখুলি বলে দিতে চাই। শুনুন, আমার মাথায় না একটু গণ্ডগোল আছে, আর তার জন্য আমি ওষুধও খাই। সায়নী, কি দরকার এইসব বলার? না মা, সব বলে দেওয়াই ভালো। দেখেছিলে তো আগের বার বিয়ে করতে এসে বিয়ের পিঁড়ি থেকে বর কেমন পালিয়ে গেছিল। আপনার বিয়ে ঠিক হয়ে গেছিল? ঠিক কি বলছেন? বর বিয়ে করতে চলে এসেছিল। আপনি তো জানেন বিয়ের দিন উপোস থাকতে হয়। আমিও সেদিন উপোস করেছিলাম, আর তার জন্য খালি পেটে সেদিন ওষুধ খেতে পারিনি। এই কারণে বিয়ের পিঁড়িতে বসার আগে আমার মাথাটা কেমন বিগড়ে গেছিল। আমি আবোল তাবোল কথা বলতে শুরু করি, সবার সাথে অ্যাবনর্মাল ব্যবহার করতে থাকি, আর তাই দেখে আমার হবু বরের বাবা আমাকে পাগলি বলে। আমি রেগে যাই, কামড় বসিয়ে দিই তার হাতে। সর্বনাশ! তারপর? তারপর তারপর আর কি, হবু শ্বশুর মশাই তার ছেলেকে ফেরত নিয়ে চলে গেল। আমিও ছাড়ার পাত্রী নয়, মাছ কাটার বটি নিয়ে বরের বাবা সহ বরযাত্রীদের অনেক দূর অবধি তাড়া করেছিলাম। সে কি? আপনি কি উন্মাদ? সেটাই তো বলছি, আমার মাথায় না একটু গণ্ডগোল আছে। সায়নীর কথা শুনে প্রদীপ কি বলবে ভেবে পায় না, চুপ করে থাকে। রেবা ও রমেন নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে। সায়নী বলে, আমি কি সত্যিটা বলে কোনো অপরাধ করে ফেললাম? অপরাধ কেন করবেন? মানুষের শরীর খারাপ তো হতেই পারে, আর মাথার গন্ডগোলটা তো একটা রোগ। আমি জানতাম আপনি এই রকমই কিছু বলবেন, তবে আমাকে বিয়ে করতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই। আপত্তি নেই, তবে মা বাবার সাথে আলোচনা না করে কথা দিতে পারবো না। সে তো বিয়ের পরেও আলোচনা করতে পারবে। আমরা চাইছিলাম আজকেই যদি বিয়েটা হয়ে যায় ভালো হয়। এটা সম্ভব না। এত রাত্রে হুট করে বিয়ে করা যায় নাকি? কেন করা যাবে না? আমি এখনই সব ব্যবস্থা করে ফেলছি। শুনুন, এত রাত্রে এটা ঠিক হচ্ছে না। আমাকে বিশ্রাম করতে দিন। বিয়ের পর তো বিশ্রামই বিশ্রাম। তখন তোমাকে কোথাও কাজে যেতে হবে না, সারা দিন শুয়ে বসে কাটাতে পারবে। আপনার কথা আমি বুঝলাম না। কাজ না করলে খাবো কি? সায়নী হেসে ওঠে, বলে, সব কথা এখনই বোঝার কি দরকার? এ কি, আপনি খিচুড়ি খাননি? এত কষ্ট করে আপনাকে খাবার জোগাড় করে দিলাম। ওটা ঠান্ডা, এখন খাওয়া যাবে না। এত রাতে ঠান্ডা না তো গরম কোথায় পাবো? সব বাড়ির লোকেরা ঘুমিয়ে পড়েছে,
আপনার ভাগ্য ভালো যে ওইটুকু জোগাড় করতে পেরেছি। মুহূর্তের মধ্যে সায়নীর কথা বলার ধরন পাল্টে যায়। প্রদীপ যেন খিচুড়ি না খেয়ে অপরাধ করে ফেলেছে। জোগাড় করতে পেরেছি মানে? এই খিচুড়ি আপনাদের বাড়ির নয়? না বাবা, আমাদের বাড়িতে কোনো রান্না হয় না। আর আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলো আপনি তো খাবেন না। খাবে খাবে, বিয়ের পরে সব খাবে। আপনারা কি খান? কুকুর বিড়ালের রক্ত। মানুষ আমরা খাই না, কারণ আমরাও তো একদিন মানুষ ছিলাম। কি বলছেন আপনারা? আপনারা কি সবাই পাগল? আমরা পাগল নই বাবা, আমরা প্রেতাত্মা, মানুষ যাদের ভূত বলে। আপনারা সবাই মিলে মজা করছেন, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। বিশ্বাস হচ্ছে না? আয়নার দিকে তাকিয়ে দেখুন। প্রদীপ আয়নার দিকে তাকায় এবং সাথে সাথে চমকে ওঠে। দেখে তার আশেপাশে তিনজন দাঁড়িয়ে, যাদের জামা কাপড় ছাড়া হাত পা মুখ কিছুই দেখা যাচ্ছে না। প্রদীপ আয়না থেকে চোখ সরিয়ে তাদের দিকে তাকায়, দেখে সামনে রমেনবাবুরা সশরীরে দাঁড়িয়ে, কিন্তু আয়নার দিকে তাকালেই তাদের জামা কাপড় ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। প্রদীপ এবার ভয় পায়। সে কাপা গলায় বলে, আপনারা তবে সবাই মৃত? হ্যাঁ বাবা, সায়নীর বিয়ের রাতেই আমরা সবাই একসাথে সুইসাইড করি। আমরা জানতাম আমার পাগলি মেয়েকে আর কেউ বিয়ে করতে আসবে না। এই ভেবে আপনারা সুইসাইড করে নেবেন? ভালো করে তো মেয়ের চিকিৎসা করতে পারতেন। ছেলের তো আর পৃথিবীতে অভাব নেই। এবার আমাকে যেতে দিন। ভূতেদের সাথে থাকার আমার কোনো ইচ্ছা নেই। ভূতের খপ্পরে পড়লে কেউ কি ফিরে যেতে পারে? রেবা, সায়নী, তোমরা দুজনে প্রদীপের খেয়াল রাখো। আমি বরঞ্চ বরের সাজের ব্যবস্থা করি। আমার ক্ষমা করবেন, আমি বিয়ে করতে পারবো না। শুনুন, আমাদের হাতে বেশি সময় নেই। একটু পরেই ভোরের আলো ফুটবে, আর তার আগেই বিয়েটা সেরে ফেলতে হবে। আমি আমি বিয়ে করব না। বিয়ে আপনাকে করতেই হবে। ভালোভাবে না শুনলে অত্যাচার করে মারব। আপনি যা ইচ্ছে হয় করুন, আমি বিয়ে করব না। কথাটা শুনে সায়নী রেগে যায়। প্রদীপকে শূন্যে তুলে হাওয়ায় ভাসিয়ে রাখে। এ কি করছেন? নামান আমাকে, আমি পড়ে যাব। আপনি বোঝার চেষ্টা করুন, আপনি এখন মৃত। একজন মানুষের সাথে ভূতের বিয়ে হয় না। হয় হয়, সবই হয়। কতদিন ধরে অপেক্ষা করছিলাম। আপনার মতন একজন সুপুরুষ আসবে, আর তাকে আমি বিয়ে করব। আর আপনাকে তো আমি সব সত্যিটাই বলে দিয়েছি। তবে আমাকে বিয়ে করতে আপনার আপত্তি কোথায়? তুমি আর আপত্তি করো না বাবা, ও কত দিন ধরে বিয়ের জন্য অপেক্ষা করছে। তুমি যখন ভুল করে এসেই পড়েছ, তবে বিয়েটা করেই নাও। আমাকে ছেড়ে দিন আপনারা, আমাকে যেতে দিন। বুঝলি সায়নী মা, মানুষকে বিয়ে করার ইচ্ছেটা মনে হয় তোর অসম্পূর্ণই রয়ে যাবে। তুই ওকে মেরে ফেল, তখন ভূতের সাথে ভূতের বিয়েতে ওর কোনো আপত্তি থাকবে না। কি কি বলছেন রমেনবাবু? এই আপনি আমাকে মেরে ফেলার বুদ্ধি দিচ্ছেন? ফোনে কথা বলার সময় আপনাকে কিন্তু আমার ভদ্রলোক মনে হয়েছিল। আপনার সাথে আমার কোনোদিনও কথা হয়নি প্রদীপ। আপনি বাড়ির নাম্বার ভুল করেছেন। এই বাড়ির নাম্বার 9-এ, আপনি 6-এ ভেবে ঢুকে পড়েছেন। আমাদের বাড়ির 9টা উল্টে
6 হয়ে রয়েছে। তবে হ্যাঁ, বাড়ির মালিকের নাম 1। আমিও রমেন, উনিও রমেন। ভোর হতে আর বেশি বাকি নেই। তুমি বিয়েতে রাজি হয়ে যাও বাবা, না হলে সায়নীর মানুষকে বিয়ে করার ইচ্ছেটা অসম্পূর্ণ রয়েই যাবে। না মা, আমি ভাবছি ওনাকে আমি মেরে ফেলেই বিয়ে করব। দেখো, বিয়ের পরে ওনাকে আমায় মারতেই হতো, না হলে সংসার করতাম কি করে। বরঞ্চ ওনাকে মেরে বিয়ে করলে আমাদের ভুতুড়ে সম্প্রদায়ের লোকেরা আনন্দ করতে পারবে। এটা ঠিক বলেছিস। তবে আর দেরি কেন? শুভস্য শীঘ্রম। সায়নী প্রদীপের দিকে হাত করে শূন্যে ধাক্কা মারে। সাথে সাথে প্রদীপ ভেসে গিয়ে দেয়ালে প্রচণ্ড ধাক্কা খায় এবং মেঝেতে ধপাস করে পড়ে। তার মাথার পেছনটা ফেটে যায়। রক্ত, রক্ত, মানুষের রক্ত খাবে রে বা। রমেন এগিয়ে যায় প্রদীপের দিকে, পিছনে রেবা ও সায়নী। প্রদীপ তখন মাথার পেছনে ফাটা জায়গাটা চেপে ধরে যন্ত্রণা অনুভব করছে। রমেন লম্বা জিভ বার করে এবং প্রদীপের মাথার রক্ত চাটতে এগিয়ে যায়। প্রদীপ ভয়ে দেয়ালে পিঠ চেপে বলে ওঠে, আমাকে আমাকে ছেড়ে দিন প্লিজ। রমেনবাবু, রেবাদেবী, আপনারা আপনারা আমার বাবা মায়ের মতন। আমাকে আমাকে মারবেন না প্লিজ। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। প্রদীপ ভয়ে জ্ঞান হারায়। রমেন আর এগোয় না, থেমে যায়। এরপর রেবা ও সায়নীর দিকে মাথা ঘুরিয়ে তাকায়। রেবা সায়নী প্রদীপের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। প্রদীপকে ওরা মারেনি। প্রদীপের যখন জ্ঞান ফিরেছিল তখন সকালের আলো ফুটে গেছে। প্রদীপ ছুটে বেরিয়ে এসেছিল ওই বাড়ি থেকে। রাস্তায় দাঁড়িয়ে দেখেছিল পোড়া একটা ভাঙা দোতলা বাড়ি তার সম্মুখে দাঁড়িয়ে। এতক্ষণ আপনারা শুনছিলেন অভিশপ্ত রাত। গল্প পাঠে ছিলাম আমি সুশান্ত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের উৎসাহ দেবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। Mid-Century Audio Station. 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 Mid-Century Audio Station.